দিন দুপুরে চাপাতি দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। মোহাম্মদপুরে যেন আরেকটা অঙ্গরাজ্য যেখানে কেউ ঢুকতেই পারছে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে এক্সপার্ট। আইন মন্ত্রণালয়ের কথা তিনি বলেন, পররাষ্ট্র বিষয়েও কথাবার্তা বলেন, ধর্মীয় বিষয়ে কথা বলেন। ওনার যে একটা স্পেসিফিক মিনিস্ট্রি আছে, সেই জায়গাতে হয়তো কথা বলার সুযোগটা পাচ্ছে না। 69% মানুষ ভোট দিয়েছে। হুম। সেই ভোটকে তারা কেন যেন এখন ইনায় বিনায় একটু বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে। আপনি কিভাবে এদেরকে মূল্যায়ন করবেন দেশ পরিচালনার ক্ষেত্রে? বিএনপি অনেক জায়গায় ভালো কাজ করছে। তবে সমালোচনাটা আগেই বলি যে, তারা যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে তারা বাস্তবায়ন করবে। সেই জায়গাতে গণভোট নিয়ে একটা নয়-ছয় করার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের সবচেয়ে যদি বড় একটা নেগেটিভ পয়েন্ট থাকে সেটাকে আমি এটাকেই হুম। অ্যাড্রেস করতে চাই যে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐকমত্য কমিশন গঠন করা, বিভিন্ন রাজনৈতিক দল একসাথে এসে যেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জায়গাতে বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, প্রায় ৭ কোটি আ মানুষ সম্ভবত 69% মানুষ ভোট দিয়েছে। হুম। সেই ভোটকে তারা কেন যেন এখন ইনায় বিনায় একটু বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই যে, গণভোটকে বাস্তবায়ন করার জন্য তারা যেন সরকার পদক্ষেপ নেয়। আ নেগেটিভ আরো ২-১ টা বিষয় যদি বলা হয় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির কথা শুনছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে এক্সপার্ট। তিনি ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন থেকে শুরু করে সব বিষয়ে বক্তব্য দেন। কিন্তু উনার যে একটা মিনিস্ট্রি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনার একটা ওই বিষয়টাতে উনি পর্যাপ্ত সময় পায় না মনে হয়। যেহেতু বিভিন্ন বিষয়ে কথা বলে, আইন মন্ত্রণালয়ের কথা তিনি বলেন, স স আ পররাষ্ট্র বিষয়েও কথাবার্তা বলেন, ধর্মীয় বিষয়েও কথা বলেন। উনার যে একটা স্পেসিফিক মিনিস্ট্রি আছে, সেই জায়গাতে হয়তো কথা বলার সুযোগটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখি যে দিন দুপুরে চাপাতি দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। মোহাম্মদপুরে যেন আরেকটা অঙ্গরাজ্য যেখানে কেউ ঢুকতেই পারছে না। কারণ এই কথাগুলো আমাদের অকপটে বলতে হবে। আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে বিদ্যমান নাই। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ঢালাওভাবে সাজিয়ে যেন সাধারণ মানুষ যেন নিরাপত্তা নিয়ে তাদের জীবনযাপন করতে পারে। চাঁদাবাজির বিভিন্ন কথা আছে সেটা বললাম। আর ভালো দিকগুলো হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর মাঝেই খুঁজে পাই ভালো যে বিষয়গুলো। আমরা স্বপ্ন দেখতে পাইতাম যে আগে দেখতাম যে নিউজিল্যান্ডের একজন প্রাইম মিনিস্টার সাইকেল চালিয়ে তার অফিসে যেতেন। বা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তারা এরকম করতেন বা লন্ডনের প্রাইম মিনিস্টার এগুলো করতেন। তা আমাদের প্রধানমন্ত্রী দেখতাম যে রাস্তায় যাচ্ছে বা শেখ হাসিনা যখন ছিল এই মানে পুরো ১,০০০ মিটার বা কাছাকাছি জায়গাতে ব্লক কোনো ছিল, মানুষই থাকতে পারত চলাচল না। করতে ব্লক পারতো না। ছিল। কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন হলেন তখন একজন রিক্সা চালক বা বাইক চালক কেউ এসে তার গাড়ির সাথে সেলফি তুলতেছে। তার মানে আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছে, আমি তার সামনে দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের সাথে মেশার যে প্রবণতা এটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার বিষয়। সরকারিভাবে আমরা বিভিন্ন ব্যয় সংকোচন নীতি দেখতে পাচ্ছি যে, হুম। সরকারি অফিসার যারা আছে তাদেরকে বিনা সুদে সুদমুক্ত গাড়ি দেওয়া হতো। বিভিন্ন বিষয় উপঢৌকন এই বিষয়গুলো হ্রাস করা হয়েছে। সরকারের আগে কথায় দেখতাম মাছ চাষ করতে হবে এদের জন্য লন্ডনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে। এই যে সফরগুলো ছিল, সেই সফরগুলো বাতিল করা হয়েছে। হুম। এগুলো একটা গুণের ইনিশিয়েটিভ। সরকারের বয়স তো মাত্র কিছুদিন। সুতরাং এই বিষয়গুলি আমার কাছে আপাতত মনে হচ্ছে ভালো একটা বিষয়। আচ্ছা। আগামীতে আশা করি দেখা যাক কি হয়। বর্তমান সরকারের আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বর্তমান সরকারের সবচেয়ে সফলতার জায়গাটা কোথায় এবং সবচেয়ে ব্যর্থতার জায়গাটাতে কোনটা মনে করছেন? সবচেয়ে বড় এই আমি যে ইতিমধ্যে যেটা বলেছি, সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে গণভোটের যে হ্যাঁ ভোট আসছে সেটাকে নিয়ে কাজ না করা। সেটাকে বৃদ্ধাঙ্গুলে দেখানো। যে আমরা যে রায়টা আসছিল উচ্চকক্ষ হওয়া, দ্বিতীয়ত সংবিধান সংস্কারের যে পয়েন্টগুলো আসছে, পরবর্তীতে সুপ্রিম হুম। জুডিশিয়াল যে বিষয় সচিবালয় ছিল সেটাকে পৃথক করা, সেই কাজ বন্ধ থাকা। এই বিষয়গুলো আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। শহীদদের সাথে একটা বেইমানি বা প্রতারণা করা একটা শামিল। তো সরকারের একটা ব্যর্থতা এখন পর্যন্ত আমার চোখে। দ্বিতীয়ত হচ্ছে যে আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় একটা খুনাখুনি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলছে। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। আর ভালো কথাটা এর আগেই বলেছিল অলরেডি হুম। যে বিষয়গুলো আছে আরকি। আজ যদি আবারও দেশের তরুণদের রাস্তায় নামতে হয়, আপনি কি সেরকম পরিস্থিতির আশঙ্কা করছেন বা দেখতে পাচ্ছেন? দেখুন আমি বর্তমানে আবারও শিক্ষার্থীরা রাস্তায় নামবে সেরকম প্রেক্ষাপট বর্তমানে দেখতে পাচ্ছি না। আর আমি প্রশ্ন করতে চাই শিক্ষার্থীরা কতদিন রাস্তায় থাকবে? মানে শিক্ষার্থীদের কাজই খালি আন্দোলন করা। মানে শিক্ষার্থীরা ভবিষ্যতে মানে বাংলাদেশে আমরা কিভাবে দেখতে চাই? আমরা যদি আন্দোলন সংগ্রাম করি, ধরেন জুলাই অভ্যুত্থানে আমরা ২ মাস সংগ্রাম করেছি। তার পরবর্তীতে বিভিন্ন সরকারি স্ট্রাকচার ব্রেকডাউন হওয়ার কারণে পুরো বাংলাদেশ কোলাপস হয়ে গেছে। এখন আমরা সেখান থেকে স্টেবিলিটির দিকে যাচ্ছি। আবার সে আন্দোলন করে আমরা কাকে হটাবো? মানে এখন আমি আন্দোলন করে কাকে হটাবো? এই সরকার তো জনগণের সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার এবং তাকে হটানোর মতো আন্দোলন করার মতো প্রেক্ষাপট তৈরি হয় নাই। যদি
আবার দেখি যদি আবার শেখ হাসিনার মতো দানব হয়ে দাঁড়ায় বর্তমান প্রধানমন্ত্রী, আবার যদি শেখ হাসিনার মতো বর্তমান বিএনপি যদি মানুষকে দমন পীড়ন করে, মিথ্যা বিরোধী দলের রাজনীতি করলে তাকে গুম খুনের শিকার হতে হয়, রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়, রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকার হতে হয়, যেই প্রেক্ষাপটটা শেখ হাসিনা করেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্যাম্পাসগুলোতে যদি আবার অস্ত্রের ঝনঝনানি দেখি, আবার যদি গণরুম গেস্টরুমে নির্যাতন হতে দেখতে পাই, তখন হয়তো শিক্ষার্থীরা নেমে আসবে। তো আমি মনে করি তারেক রহমানের সরকার সেই ভুল আর কখনোই করবে না। যদি ভুল করে, জনগণ তো রেডি আছে। জনগণ রেডি আছে? আচ্ছা, আন্দোলনের সময় আপনার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল? ব্যক্তিগতভাবে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বিভিন্ন সময় আমি জেলে ছিলাম। ২০২১ সালে আমি ৬ মাস জেলে ছিলাম। ২০২২ সালে ২ মাস জেলে ছিলাম। আমার ৯ টা মামলা ছিল। তো আন্দোলন করব, জেলে যাব, রিমান্ডে নির্যাতনের শিকার হব, এটা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম। আমাদের রাজনৈতিক পথ পরিক্রমাটা এমনটাই ছিল। তো আমার বিশেষ করে একটা স্বপ্ন ছিল, যেহেতু আমার পড়াশোনা হচ্ছে ঢাকা কলেজে। আমি ঢাকা কলেজে অনার্স মাস্টার্স এখানে হুম, ১৭-১৮ সেশন শিক্ষার্থী। আমি দেখতাম যে ঢাকা কলেজ মানেই মানে এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, ছাত্রলীগ সায়েন্স ল্যাবের সাথে ফাও খাওয়া, সায়েন্স ল্যাবে গিয়ে পাঞ্জাবি নিয়ে আসা, ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আসতো, টাকা দিত না। নিউ মার্কেটের সাথে মারামারি করা। বাট ঢাকা কলেজ মূলত এরকম ছিল না। ঢাকা কলেজে ১৯৬৯ গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমার স্বপ্ন ছিল ঢাকা কলেজ থেকে যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ থাকে। সেই আপনি ঢাকা কলেজ ছাত্রলীগের যদি প্রেক্ষাপট জানেন, মানে ঢাকার যত মারামারি কাটাকাটি যা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয় সেগুলো ব্যাকআপ দেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। তো সেই সময়টাতে আমি ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছি। ঢাকা কলেজের প্রত্যেকটা হলে আমি গিয়েছিলাম। হ গণ আম রিডিং রুমগুলোতে গিয়েছি। সেখানে ক্যাম্পাস প্রদক্ষিণ করার সামনে আমি রামদা দেখতে পাচ্ছি সে দাঁড়ায় আছে। তো সেই জায়গাগুলোতে মিটিং মিছিল করা এবং মোটামুটি আ আপনি জানেন সবাই, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পয়েন্ট ছিল বা হুম। শাহবাগ। তো আমি সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর এরিয়ার নেতৃত্ব দিতাম। এইটা আরেকটা পয়েন্ট যেখানে গুরুত্বপূর্ণ, যে এই রাস্তা যদি আমি ব্লকেট করতে পারি তাহলে পুরা ঢাকা শহর ব্লকেড হয়ে যাবে। আ শাহবাগে যখন ৩ টায় ব্লক হতো, আমি সকাল ১১টা থেকে সায়েন্স ল্যাব ব্লক করে দিতাম। এই যখন কাজগুলো করতাম, আমার পার্শ্ববর্তী অনেক কলেজগুলো আমাদেরকে সহযোগিতা করেছে। সেই কাজ করতে গিয়ে ছাত্রলীগের অসংখ্য হুমকি-দামকি, রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি প্রশাসন দ্বারা অনেকভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। এটা একটা মানে আমি মনে করি আমার একটা অন্যতম একটা সাহসী একটা সিদ্ধান্ত আমি ফিল করতেছি। কারণ ঢাকা কলেজ থেকে কখনোই এরকম সিচুয়েশন তৈরি হয় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথাই বলতে পারে নাই। আচ্ছা, আমি আচ্ছা। অনেকবার এখানে হামলার শিকার হয়েছি।